আপনার কি মনে হয় পরমাণু যুদ্ধ কি লেগেই যাবে আসলে? পরমাণু যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিনের পর দিন ঝুঁকিটা, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারণ আপনি যদি যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটি অর্থাৎ গোয়েন্দা সংস্থাকে দেখেন, তাহলে গোয়েন্দা সংস্থাদের যেটা তথ্য সেটা অনুযায়ী ইরানের 10টি অ্যাটমিক বোম বানানোর মতো এনরিচ ইউরেনিয়াম আছে এবং তারা যে এখনো বানায় নাই, কিন্তু তারা এক সপ্তাহ বা কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধাস্ত্র বানাতে পারবে। যেহেতু এনরিচ ইউরেনিয়াম দিয়ে এই অস্ত্রটা বানানো হবে, এই অস্ত্রের জন্য কিন্তু কোনো টেস্টিংও করতে হবে না। এখনকার প্রযুক্তিতে এখন এই অবস্থায় এটা চলে এসছে। অন্যদিকে আমরা জানি যে যদি দেখা যাচ্ছে যে আজকে আমরা 10 দিন যুদ্ধ চলছে, যুদ্ধ তো ছোট হয়নি বরং বেড়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরান ডিফাই করে যাচ্ছে, ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইরান বলছে যে কোনো মতেই তারা সারেন্ডার করবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা এই গতকালকে তো মোজতাবা খামেনিকে নতুন করা হলো, যেটা কিন্তু এটাও কিন্তু আরেকটা ডিফায়েন্স, কারণ হি ইজ আ হার্ড লাইনার এবং ওনারা হার্ড লাইন নেবে। আপনি জানেন যে প্রথমে আগে হচ্ছিল আপনার তেলের জ্বালানি অবকাঠামো। আপনার সাথে গতবার যখন কথা বলছিলাম তখন জ্বালানি অবকাঠামো, এখন ডিস্যালিনেশন প্ল্যান্টে হিট হয়েছে, সুতরাং মানুষের পানির নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ইসরায়েলও ইরানের ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত করেছে, ইরানের জ্বালানি ডিপোতে আঘাত করেছে। এমনকি আবার ইরান আবার তাদের যুক্তরাষ্ট্রের সমস্ত বড় বড় যে আপনার ইয়েগুলো আছে, রেডারগুলো আছে, সেগুলোতে আক্রমণ করেছে। সুতরাং যুদ্ধ বাড়ছে এবং যুদ্ধ কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করছে যে তারা স্থলসেনা পাঠাবে কিনা। হ্যাঁ, স্থলসেনা হয়তো কিছু পাঠিয়েছেও ইতিমধ্যে, যে স্পেশাল ফোর্সেস থাকে তারা বোধহয় কাজ করছে ভিতরে ইরানের বিরুদ্ধে। সুতরাং সেই অবস্থায় যদি ইরান সেনা কি আপনি বলছেন কি ইরানে পাঠিয়েছে নাকি? ইরানে পাঠিয়েছে, ইরানে কাজ করছে না, যুক্তরাষ্ট্রের 100, 150 বা 200 এরকম আর কি ছোট ছোট বাহিনী আমি মনে করি ইতিমধ্যেই ইরানে আছে। এবং কোথায় জানি দেখা যাচ্ছিল যে ইরানের কোনো একজন নেতা উনি কিন্তু স্বীকার করেছেন যে কিছু আমেরিকান সোলজারকে তারা আপনার ধরতে পেরেছে, তারা ধরেছে, ধৃত হয়েছে। স্পাই হিসেবে আছে নাকি? তারা আছে আপনার স্পেশাল ফোর্সেস বলে, যে ওই যে আপনার নেমে প্যারাট্রুপারের মতো তাদেরকে কোথাও নামানো হয়েছে, সেখান থেকে নামিয়ে তারা কোনো একটা জায়গা দখল করে কিছু একটা ইনফরমেশন নিয়ে আবার ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো বা। তো আমরা এইটা নিয়ে খুব একটা বেশি জানতে পারিনি, কিন্তু কিছু ছোট ছোট ওই যে স্পেশাল ফোর্সেস এখন অলরেডি ইরানে আছে বলে ইরানের আপনার নেতৃত্ব জানিয়েছে। সুতরাং এরপরে ওর যে কুর্দদেরকে বলা হচ্ছে, 82nd এয়ারবোর্ন ডিভিশনকে বলা হচ্ছে। কিন্তু আসলে ইরানকে যদি আপনার কবজায় আনতে হয়, ইরানকে যদি আসলে থিওক্রেসিকে, ইরানের শাসন ব্যবস্থাকে যদি পাল্টে ফেলতে হয়, তাহলে ওই বিশেষজ্ঞদের মতে 4 থেকে 5 লাখ সৈন্য দরকার। 4 থেকে 5 লাখ সৈন্য সেখানে দিলেও হবে না, সরি এটা আমি ভুল বলেছি, 4 লাখ 5 লাখ দিয়ে সৈন্য দিলেও এটা হবে না, এটা শেষ হবে না। কারণ আপনার মনে আছে যে ইরাকেও কিন্তু 4 লক্ষ সোলজার ছিল সেটা, এবং সেই সোলজার পরে আলটিমেটলি কিন্তু তাদেরকে ফেরত আসতে হয়েছে ব্যর্থ হয়ে। সুতরাং যদি সৈন্য দিয়েও না হয়, আপনার স্থলসেনা দিয়ে, আপনি উপরে বোমা বিস্ফোরণ হচ্ছে না, তো তাহলে আপনি আর কি করবেন? সেই অবস্থায় বলা হচ্ছে যে ইরান, বিবি নেতানিয়াহু, যেহেতু সে এখন ট্রাম্পের অনেকটা বসের মতো, ট্রাম্প তার কথা অনুযায়ী চলে, আপনি যেভাবে শুরু করেছেন, সুতরাং সে হয়তো বা একটা নিউক্লিয়ার করে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন একটা কেন আরও 2টা 3টা দিয়ে সে হয়তো ইরানকে আঘাত করার চেষ্টা করবে, যাতে ইরানের এই প্রতিরোধ ক্ষমতাটা, সক্ষমতাটা ধ্বংস হয়ে যায়। কিন্তু যেটা আমেরিকানরা বলছে যে ইরানকে যদি করা হয় তাহলে ইরান উল্টো আঘাত করবে। আপনি তো জানেন যে ইরানের বলছেন পেন্টাগনের সোর্স, ইনি পেন্টাগনের সোর্স না, ইনি একজন আপনার দর্শক শ্রোতারা তার নাম নিতে পারেন। এনার নাম হচ্ছে টেড পস্টল, POSTOL। টেড পস্টল হচ্ছেন প্রফেসর অফ মিসাইল টেকনোলজি, মিসাইলস অ্যান্ড টেকনোলজি অফ MIT। এখন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু পেন্টাগনের সাথে খুবই আপনার নিবিড়ভাবে কাজ করে। সো MIT-তেই মানে পেন্টাগনের অনেক আপনার যে প্রযুক্তি ওই আপনার MIT-তে এটা ডেভেলপ করা হয়। সেই হিসাবে আমি বলছি যে MIT-র একজন প্রফেসর যিনি অত্যন্ত বিখ্যাত, এই ধরনের মানুষের কথা তো আমরা হালকাভাবে ফেলতে পারি না।
তিনি এই আভাসটা আভাসটা আজকে সকালে দিয়েছেন। পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই, মানে এটা ওই দিকে আমরা যাচ্ছি। আমি আপনাকে প্রেক্ষাপটটা দেখালাম যে কেন, কোন দিকে আমরা যেতে পারি। মানে এটা কি না পেরে ওঠার কারণে, না পেরে ওঠার কারণে। কারণ ইরানকে যদি আপনার ধ্বংস করতে হয় বা ইরানের যদি শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে হয় এবং আপনি যদি অন্য কোনোভাবে করতে না পারেন, তাহলে বিবি নেতানিয়াহু, এবং বিবি নেতানিয়াহুর এখন যেহেতু তাকে ঠেকানোর কেউ নাই, এটা তো আপনার যেহেতু ঠেকানো, সেই অবস্থায় এরকম হতে পারে বলে। এবং আপনি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরও একটা কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে যে এটা খুব একটা আয়রনিক ব্যাপার, এটা একটা খুব ব্যাপার যে আমরা বলছি যে ইরানের শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামিক, আমরা বলছি এটা ইসলামিক রিপাবলিক, কিন্তু আসলে সবচেয়ে বেশি ধর্মীয় আপনার উগ্রতা দেখাচ্ছে কিন্তু হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে বিবি নেতানিয়াহুর অ্যাডমিনিস্ট্রেশন। তারা দুইজনই এটাকে একটা হোলি ওয়ার হিসাবে দেখতেছে। বিবি নেতানিয়াহু দেখতেছে এবং ট্রাম্পের ওই যে আপনার যারা ইভেঞ্জেলিক্যাল তারাও দেখছে, এবং তারা মনে করছে যে এই যুদ্ধে এখন আর্মাগেডনের দিকে আমরা যাচ্ছি। শেষ আপনার যখন যুদ্ধ হয় এবং সেই সময় মাহাদি আসে, এবং সেই জন্য তারা মনে করছে যে এই অবস্থায় যাবে। সুতরাং আপনি যদি মনে করেন ওই রকম হোলি ওয়ার বা ধর্মীয় যুদ্ধ যেতে যাচ্ছেন, যেগুলো ট্রাম্পের জেনারেলরা বা অফিসাররা আমেরিকার সৈন্যদেরকে এখন বলছে, এটা যদি করেন তাহলে তো নিউক্লিয়ার আপনার এই পারমাণবিক যে যুদ্ধটা, এটা তো একদম এটার সাথে খাপ খায়, এর সাথে খাপ খেয়ে যাচ্ছে। এটা একটা আর্মাগেডনের দিকে আমরা যাচ্ছি। যদি আমরা পারমাণবিক যুদ্ধ না করি তাহলে তো এটা আর্মাগেডন হবে না। জি, আপনি নিশ্চয়ই একটি ভিডিও দেখেছেন, আমেরিকার ধর্মীয় যারা নেতা আছে তারা ট্রাম্পকে আশীর্বাদ করছেন, এরকম একটা ছবি। আমি একটা ছবি দেখেছি, ভিডিও দেখেছি আমরা। আপনার কাছে আমি আবারও আসবো, আমি পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। পরমাণু যুদ্ধ যদি লেগেই যায়, সেক্ষেত্রে তো আসলে ভয়াবহ একটি বিষয় অপেক্ষা করছে পুরো বিশ্বের জন্যই, শুধু মধ্যপ্রাচ্য নয়। এটার প্রভাব আসলে কি সামলানো যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতা। যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং বিস্তৃত হচ্ছে। তবে আমার কাছে ইতিবাচক দিক হলো, ইরানকে আমরা যতটুকু দুর্বল ভেবেছিলাম, ইরান তার থেকে অনেক গুণ শক্তিশালী। আমরা যে ধ্বংসযজ্ঞের খবরগুলো পাচ্ছি, এটা ইরানের ভেতরে যে ধ্বংসযজ্ঞ সেগুলোর খবর পাচ্ছি। কিন্তু পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিন্তু ইসরায়েলের ভেতরে কি হচ্ছে এটি কাউকে জানতে দিচ্ছে না। এর ভেতর থেকে বোঝা যায় যে নিয়ন্ত্রণের জায়গাটা যেমনিভাবে তাদের প্রকট, বিভিন্ন জায়গা তারা নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয়ত, ইরান এত আক্রমণ করার পরেও ইসরায়েলের ভেতরে কোনো কিছুই যে হচ্ছে না, এটিকে কেউ বিশ্বাস করে? এবং যদি ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ক্রমশই ইসরায়েল এবং আমেরিকা যে আগ্রাসী রূপ ধারণ করেছে, যখন একজন শক্তিশালী মানুষকে আপনি যখন আঘাত করবেন, তিনি সেটিকে সামলে নিয়ে আরও শক্তি নিয়ে আসার চেষ্টা করে, কারণ সে মনে করে যে এটি তার আত্মমর্যাদার বিষয়। আমেরিকার সেই জায়গাটায় চলে গেছে, এবং আমেরিকার কাছ থেকে আমরা যে তথ্যগুলো এর আগে জেনেছি, সেই তথ্যের মধ্যে প্রচুর ভুল তথ্য, মিথ্যা তথ্য আছে। আজ থেকে 3 মাস আগে হঠাৎ করে আমরা দেখলাম যে বাংকার বিধ্বংসী যে তারা বোমা ফেলেছিল, পৃথিবীর সবথেকে শক্তিশালী বোমা, এবং তারপরে ট্রাম্প কি বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি আমরা ধ্বংস করে ফেলেছি, এবং তার কয়েকদিন পরে দেখা গেল যে সেটি সঠিক ছিল না। আজকে ইরানকে যেভাবে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলা হচ্ছে এবং প্রচুর দালাল তৈরি হচ্ছে, আপনি দেখছেন যে গতকালকে আরব লীগ তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আমেরিকার সিআইএর থেকে, আমেরিকার যে তাদের যে ইনফরমেশন উইং থেকে যে স্টেটমেন্ট করা হয়, প্রায় হুবহু। তারা অভিযুক্ত করছে ইরানকে। ইরান কেন নিজে নানা রকমের স্থাপনায় আশপাশে হামলা করছে? আরে যেখানে হামলা করছে এটা তো আমেরিকার দালালদের উপরে হামলা করছে। যখন একটা দেশ এইভাবে আক্রান্ত হয়, তখন সে যে কোনো মাধ্যমে প্রতিরোধ করার নৈতিক অধিকার তার থাকে। এখানে কোনো গ্রামার মানা হচ্ছে না। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এর প্রভাবটা কি হবে, এই শেষ পর্যন্ত আমেরিকা এই কাজটা করবে কিনা, যদিও ট্রাম্পকে তার আইন প্রণেতাদের মেজরিটি সাপোর্ট করেছে যে এই যুদ্ধে তাদের যুক্ত হওয়ার, তাকে সমর্থন করে। আবার আপনি যদি সংখ্যাটা দেখেন, সম্ভবত 48 এবং 52, অর্থাৎ যুদ্ধের বিপক্ষে
ওপিনিয়ন কিন্তু 48 একেবারেই কম না, একেবারে কাছাকাছি। সুতরাং আমেরিকার সমাজের ভেতর থেকেও এক ধরনের প্রতিরোধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, বিক্ষোভগুলো হচ্ছে, কারণ এর ভেতর থেকে তাদের ইকোনমিতে একটা প্রভাব পড়া শুরু করেছে। আমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশে অথবা আমাদের মতন যে দেশগুলোতে তারাই যে আক্রান্ত হবে বিষয়টা না। আমেরিকার যে খরচের যে হিসাবগুলো আসছে, এটি কতদিন সে টেনে নিয়ে যেতে পারবে, এবং এটি তো তার এক ধরনের ব্যবসা, যুদ্ধ ব্যবসা। আমরা অবশ্যই চাইব আমাদের জাতিসংঘের মতন ঠুটো জগন্নাথ যারা আছে, এগুলো শেষ, এদের দিয়ে কখনো আর এরা ক্রমশই আমেরিকা এক একটা জায়গায় আগ্রাসন চালায়, যুদ্ধ চালায়, যুদ্ধ বাঁধিয়ে দেয়, এবং এর ভেতর থেকে প্রমাণিত হয় যে এই প্রতিষ্ঠানগুলো আসলে তার কোনো ভিত্তি নেই। তবে ইরান শুধুমাত্র আমেরিকা শুধুমাত্র তো ইরানে আক্রমণ করেনি, এর ভেতর থেকে সে আরও কয়েকটা দেশকে মেসেজ দিতে চাইছে। সে যদি দেখে তার টার্গেট আছে, এরপরে কিউবার টার্গেট আছে, তার আরও আশপাশে আরও অনেকেই টার্গেট আছে, তার না থাকলেও তার যে সাথে যে যমজ ভাই ইসরায়েল, তার টার্গেট আছে, তার উদ্দেশ্য আছে, এবং সে যখন গণ্ডগোলে জড়িয়ে যায় তখন তার বড় ভাই এসে তার পাশে দাঁড়ায়, আমেরিকা। সুতরাং ইসরায়েলের টার্গেট আছে অনেকগুলো দেশ। এখানে যদি আমেরিকা পরাজিত হয়, তার শক্তি, তার দম্ভ, এটি যদি ইরানকে বশ্যতা স্বীকার করাতে না পারে, তাহলে সে চূড়ান্ত আক্রমণে যাবে না, এটি নিশ্চিত করে বলা যায় না। ভাই আমার থেকে আর ভালো বলতে পারবেন। তবে আমি যেটা সংশয় প্রকাশ করি বা সন্দেহ প্রকাশ করি, তারপরেও বুশ যেভাবে ব্যর্থ হয়ে গেছেন, ট্রাম্পও সেভাবে ব্যর্থ হবে। আপনি খেয়াল করবেন যে এতদিন বলা হয়েছিল ইরানের সমস্ত মানুষ এই শাসনের অবসান চায়, রেজিম পরিবর্তন চায়, এবং তারা রাস্তায় নেমে আসবে। তারা কিন্তু রাস্তায় নেমে আসেনি এখন পর্যন্ত। ইরানের ভেতর থেকে ইরানের শাসকদের বিরুদ্ধে তারা নানা সময় এর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এই যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু তাদের প্রতিক্রিয়াটা আমরা দেখছি না। যদিও এই যে পশ্চিমা মিডিয়া, তারা কিন্তু একটু কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেটিকে অনেক বড় করে প্রচার করে। এই যে পরাজয়ের যে আশঙ্কাগুলো, পরাজয়ের যে সম্ভাবনাগুলো আছে আমেরিকার, ট্রাম্পের, তিনি তার সম্মান, তার আভিজাত্য এবং তার শক্তিমত্তাকে টিকিয়ে রাখার জন্য এবং প্রতিবেশীদেরকে, সারা পৃথিবীকে ভয় দেখানোর জন্য সর্বশেষ এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না, এটি নিশ্চিতভাবে বলা যায় না। তবে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এই যে পরমাণু যুদ্ধবিরোধী যে ধরনের অ্যাক্টিভিটিগুলো ছিল, আমি মনে করি যে সেই অ্যাক্টিভিটিগুলো এখন বাড়ানো দরকার, এগুলোকে বিস্তৃত করা দরকার। আপনার কাছে আমি আবারও আসবো, এই পর্যায়ে আমি আবার সাকিব আলীর কাছে আসতে চাই। সাকিব ভাই, এই যে ভয় দেখানোর যে কথা দেখছি আমরা, এরপরে কিউবা, গ্রিনল্যান্ড, বিভিন্ন জায়গায় আমরা হামলা করবো, এরপরে এটা দেখবো, সেটা দেখবো, বা এই যে যুদ্ধ চলছে, এগুলো কি থামানোর কেউ নেই, বন্ধ করার কেউ নেই? না, এমনিতে ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকাতে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছেন আপনার সেনেটররা এবং কংগ্রেসম্যানরা। তারা ইচ্ছা করলেই তারা যদি এখন একটা রেজলিউশন করতো, যে যেটা 48-52 ভাই যেটার কথা বললেন, সেটা যদি 52-48 উল্টো দিকে হতো, তাহলে কিন্তু আটকানো যেত। কিন্তু এখন পর্যন্ত সেইটুকু যায়নি। কিন্তু বাইরের কোনো শক্তি, আরেকটা বড় শক্তি আছে, আরেকটা বড় শক্তি আছে। আমি মনে করি সবচেয়ে বড় শক্তি আসলে সিনেটরদের থেকেও বড় শক্তি হচ্ছে জাকারবার্গ, যারা ওখানকার অলিগার, যারা অ্যাপলের মালিক, গুগলের যে আপনার মেটা, আমাদের ইলন মাস্ক, এরকম ধরেন পিটার থিয়েল, এরকম ধরেন 7-8 জন লোক আছে। এই 7-8 জন, ব্ল্যাক রকের বলতেই হবে ল্যারি ফিঙ্ক। সুতরাং এই যারা আপনার ফাইন্যান্সিয়াল, গোল্ডম্যান স্যাক্সের যারা ধরেন হেড, এই লোকগুলোও যদি তাকে বলে যে তুমি আটকাও, তো তাহলে তার উপরে একটা চাপ আসবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত বোধহয় সেটা করা হয় নাই বলে আমি মনে করি। কিন্তু প্রথম কথা, তেলের দাম, যদিও তেল কিন্তু তারা আমেরিকার তেল লাগে, মানে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ অলমোস্ট, কিন্তু তার তেলের দামটা নির্ভর করে হচ্ছে গিয়ে মার্কেটের উপরে। যেহেতু হরমুজ প্রণালী হয়েছে, সুতরাং অলরেডি এটা $3 থেকে আরম্ভ করে বেড়ে $3.50 উপরে চলে গেছে। সুতরাং এটা যদি $4 হিট করে, এটা $4 হিট করা খুবই খুবই তাড়াতাড়ি কথা। এটা করলে কিন্তু ওনার মিড টার্ম ইলেকশন যেটা হতে যাচ্ছে ট্রাম্পের, কিন্তু এটাতে হেরে যেতেই হবে।
সেখানে একটা কথা আসে যে ট্রাম্প ইলেকশন মিড টার্ম ইলেকশন করবে বা করতে দিবে কি না এটা নিয়েও কিন্তু অনেকের চিন্তা আছে, কারণ 276 বছরে আসলে ইউএসএ আমেরিকা এইরকম হুমকিতে পড়ে নাই বা এরকম ঝুঁকিতে পড়ে নাই, গণতন্ত্র যে শেষ হয়ে যাবে এইরকম ঝুঁকিতে কিন্তু সে কখনো পড়ে নাই ট্রাম্পের আগে। ট্রাম্প এখন এইটা করতে এটা করার একটা সম্ভাবনা কিন্তু আছে বলে মনে হয়। যদি সাপোজ যদি ইলেকশন হয়, মিড টার্ম ইলেকশন আমরা ধরে দিচ্ছি যেটা 90% চান্স যে ইলেকশন হবে, তাহলে সে হেরে যাবে। এবং আমি আপনার এখানেও বলেছিলাম আগে যে এটা হতে হতে তো নভেম্বর মাস, সুতরাং সেই নভেম্বর পর্যন্ত এটা যদি চলে তো তাহলে অবশ্যই ট্রাম্পের জন্য খুবই অবস্থা খারাপ। কিন্তু ট্রাম্পকে আরেকটা জিনিস আগে বলছিল যে হয়তোবা না, সবাই যেটা বলছে যে বিবি নেতানিয়াহু বারবার ট্রাম্পকে এসে বলেছে যে দেখো 1979 সালে যখন ইসলামিক রিপাবলিক হয় তারপরে এতগুলো প্রেসিডেন্ট এসেছে, কেউ ইরানকে কিন্তু নিউট্রালাইজ করতে পারে নাই, কেউই কিন্তু তাদেরকে কবজা করতে পারে নাই। তুমি আছো, তুমি করতে পারবা, এবং তুমি এবং আমরা করার পরে আমাদের দুই দেশের ইতিহাসে সারা জীবনের জন্য আমরা থাকবো শ্রেষ্ঠ প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার। এই যে তার যে একটা বড় নার্সিসিস্টিক টেন্ডেন্সি থাকে, তো নার্সিসিস্টিক টেন্ডেন্সির জন্য দুজনেরই খুবই আছে, সেখান থেকে তারা হয়তো ওই ইতিহাসে বিগ ম্যান হওয়ার জন্য, গ্রেট ম্যান হওয়ার জন্য তারা এটা চালিয়েই যাচ্ছে। সো আমি এখনও বলবো, আমি লাস্ট আপনাকে তবুও আমি আসার আগে, আপনার এখানে আসার আগে দেখছিলাম যে ওই আপনার সিএনএনে তার যে ওই যে দেখাচ্ছিল আপনার প্লেনে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছে যে আনকন্ডিশনাল সারেন্ডার বলতে তুমি কী বুঝো, যে সে যে শর্ত দিচ্ছিল, সেখানে তার সাথে পিটার হেগসেথ এবং উইটকফ তারা দুজন দাঁড়িয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো যে ট্রাম্প কিন্তু একটু নরম হয়ে আসছে। ট্রাম্পের কিন্তু একটু আগে যেরকম ভাবে গাম্ভ কথা বলতো, এখন কিন্তু আর ঠিক সেরকম বাস্তব অবস্থা বোধহয় নেই না। এবং মুজতবা খামেনি সম্পর্কে আগে সে বলেছিল যে হি ইজ লাইট ওয়েট, সে কিচ্ছু করতে পারবে না, মানে অনেক খারাপ ভাষা ব্যবহার করেছিল। এইবার যখন তাকে বললো যে এখন তুমি কি বলতে চাও, তখন বললো যে দেখা যাক কি হয়। খুব অসন্তুষ্ট, খুশি হয়নি, যে খুশি তো হয়নি, কারণ এটা যদি হাসান, আরেকটা বিষয়, সেটা অন্যদিকে যাব, সেটা খুশি হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় বুঝতে পারছে, কারণ আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই ইলেকশনের এই যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের যে জয়েন্ট চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ অর্থাৎ জেনারেল মাইকেল কেইন, বোধহয় ওনার নাম কেইন, উনি কিন্তু একটা রিপোর্ট দিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন যে ইরানে কিন্তু করা সম্ভব না, আপনার যুদ্ধ জেতা সম্ভব না। এমনকি ওই কয়েকদিন আগে, গতকালকে বা গত পরশু দিন, একটা ওদের এনআইসি বলে, ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টার, সেটার 18টা কাউন্সিল, সে 18টা ইন্টেলিজেন্স এজেন্সির যেটা আর কি, তো ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল বলেছে যে যুদ্ধ করলেও আমরা কিন্তু দেখে ফেলতে পারবো না আপনার সরকারকে, কারণ সরকারের বিরুদ্ধে অপোজিশন ইজ ভেরি দুর্বল, খুবই দুর্বল আছে। এইটা জানার পরেও কিন্তু ট্রাম্প কিন্তু যুদ্ধে গেছিল। এতক্ষণ হয়তো ট্রাম্প ভাবতেছে যে ওই যে আমার যে গোয়েন্দা রিপোর্ট, ওই যে আমার যে চিফ অফ স্টাফের রিপোর্ট, এগুলো তো আসলে সত্যি হচ্ছে, এগুলো তো আসলে তারা বিশেষজ্ঞ। সুতরাং এখন সে আমার কাছে মনে হলো যে একটু তার হয়ে আসছে আপনার। এই জন্যই হয়তো তিনি বলেছেন যে এটি যৌথ সিদ্ধান্তের উপর নির্ভর করছে, নেতানিয়াহু যা বলবেন সেটির উপরেই। তিনি যদি বলেন যুদ্ধ থামাতে হবে তাহলে হয়তো থামাবে। এটা নেতানিয়াহুর এটা যেটা বলেছেন, এটা পলিটিক্স অনুযায়ী রাজনৈতিকভাবে উনার এই কথাতে ইসরায়েল হয়তো খুশি হতে পারে। তার দিকে ঠেলে দিলেন কেন? না, বিবি নেতানিয়াহু বলা মানে হচ্ছে যে নেতানিয়াহু হচ্ছে সুপ্রিম বস, উনি হচ্ছেন সাবঅর্ডিনেট, তার মানে তো তাই হয়। এবং এইটা উনার মাগা পিপল, উনার যারা অনুসারী, তাদের মধ্যে হাফ তারা এটা পছন্দ করবে না, কারণ বিশাল, আপনি যেমন উদাহরণ দিতে পারি টাকার কার্লসনের যে গ্রুপ আছে বা ফুয়েন্টেসের যে গ্রুপ আছে, নিক ফুয়েন্টেস, এরা অ্যান্টি জুইশ হয়ে গেছে এখন, অ্যান্টি ইসরায়েলি, নট অ্যান্টি জুইশ, এরা অ্যান্টি ইসরায়েলি, অ্যান্টি জায়োনিস্ট। সুতরাং ইসরায়েলের পক্ষে ট্রাম্প যেভাবে বললেন যে বিবি নেতানিয়াহু ঠিক করবে যে এটা যুদ্ধ কখন শেষ হবে, এটা একদিক দিয়ে উনার অনুসারীরা পছন্দ করবে না, আর আরেক দিক দিয়ে উনি এটাও হতে পারে যে উনি বিবি নেতানিয়াহুর উপরে সব কিছু চাপাই দিলেন, যে বিবি নেতানিয়াহু যদি এরপরে কিছু হয় তার জন্য বিবি নেতানিয়াহু দায়ী থাকবে। ট্রাম্পকে বোঝা খুব মুশকিল, এবং ট্রাম্প তো আপনি জানেন যে কোনো স্ক্রিপ্ট ফলো করে না। ট্রাম্প তার নিজস্ব
একটা গ্যাম্বলারের মতো আগায় সে, সুতরাং সে যে কোন দিকে ভাবতেছে সেটা বোঝা যাবে না। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা বললেন ফাইনালি আমি ওইটা দিয়ে শেষ করব, যে ট্রাম্প বুঝতে পারছে, কারণ আমি একটু বডি ল্যাঙ্গুয়েজের করি, ট্রাম্প বুঝতে পারছে যে তার এটা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না। এবং আমরা যদি তাকে আগে দেখি, এই যে যখন আপনার মনে আছে কিনা, যখন ট্যারিফ যখন সে শুল্ক আরোপ করলো, তার কিছুদিন আগেই বা কিছুদিন পরে হঠাৎ করে আপনার ওই ট্রেজারি বিল বিক্রি হচ্ছিল না। মানে স্টক মার্কেট যদি ফল করে, বড় লোকদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সে সেটা তো আমরা দেখছি, সেটা হ্যাঁ মার্কেট তো পড়ছেই, এখন মার্কেট কিন্তু পড়ছে। সুতরাং বিবি নেতানিয়াহুর কাছে সে বারবার জিজ্ঞাসা করবে মার্কেট তো পড়ে যাচ্ছে, আমি কবে থামাবো, কবে থামাবো, তার দিকে ঠেলে দিতে চাইছেন। আপনার কাছে আবারও আসবো, এবার আমি একটু অন্যদিকে দৃষ্টি দিতে চাই। শরীফ ভাই, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির যে হত্যাকারীরা তারা ধরা পড়েছে, আমরা দেখলাম যে দেখা গেল তারা ভারতেই অবস্থান করছিলেন, এবং আজকে দেখলাম যে আইজিপি নতুন যিনি বলেছেন যে তাকে দেশে আনার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং কূটনৈতিক চ্যানেলে সেই চেষ্টাটি চলছে। আপনার কাছে কি মনে হয়, আসলে তাকে কি দেশে আনা যাবে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে ওসমান হাদির বিচার আমরা চাই, হত্যাকাণ্ডের বিচার চাই, এটি প্রথমে বলে রাখি। দ্বিতীয়ত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যতগুলো হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে তার মধ্যে সবথেকে রহস্যময় ঘটনা হলো এটি, যে হত্যাকাণ্ড নিয়ে সমাজের মধ্যে বিভাজন বিভক্তি এটি প্রকট হয়েছে, আবার এটিকে ক্যাশ করে রাজনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা হয়েছে সব থেকে বেশি, কারণ তার সাথে মানুষের একটা ইমোশন জড়িত ছিল। আবার কোথাও কোথাও তাকে কেন্দ্র করে একটা হাইপ তোলারও চেষ্টা করা হয়েছে, তার পেছনে রাজনীতি ছিল। ভারতে খুনিরা ধরা পড়েছে, আমাদের এই সমাজের মধ্যে আমাদের দর্শক যারা আছেন, এই দর্শকদের মধ্যেও হয়তো কেউ কেউ বিশ্বাস করে নিয়েছিলেন, বিদেশ থেকে যখন ইউটিউবাররা প্রচার করেছিল যে এই খুনিদেরকে আমাদের বিশেষ কোনো বাহিনী তাদের নিয়ন্ত্রণে রেখেছে, তাহলে তাদের সেই যে বিশ্বাস সঠিক ছিল না, সেই প্রচারণাটা যে মিথ্যা ছিল, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ইমেজ নষ্ট করার জন্য যে সেটি করা হয়েছিল সেটি তো প্রমাণিত হলো যে খুনিরা এখানে ছিল না, তারা ভারতের মধ্যে ছিল। তাহলে আমাদের এখানে যারা প্রচার করেছে যে এই খুনিদেরকে আমাদের সেনাবাহিনী আশ্রয় দিয়েছে, এটি সঠিক ছিল না। তারা বিভিন্ন কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা করা, ঘৃণা তৈরি করার একটা দীর্ঘ পরিকল্পনার জায়গা থেকে এই কাজগুলো করে। সুতরাং তাদের ব্যাপারে ভবিষ্যতে তাদের তথ্যের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, এই হত্যাকাণ্ড আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ঘটিয়েছে, এই ধরনের একটা প্রচার আছে। তাহলে ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়া যাকে দিয়ে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাকে তো আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখার কথা। বাংলাদেশে আওয়ামী লীগের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এবং বাংলাদেশের শেখ হাসিনাকে সে তো তার দেশে নিয়ে রাজার হালে রেখেছে। আমাদের এখানে বিচারে তার সর্বোচ্চ সাজা হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু তাকে তো ভারত তার দেশের মধ্যে একেবারে সব ধরনের সাপোর্ট দিয়ে বিলাসবহুল জীবনযাপনে সব ধরনের সাপোর্ট তাকে দিচ্ছে এবং তাকে ফেরত দিবে না, এই যে বিষয়গুলো বলছে। তাহলে যে খুনিদেরকে দিয়ে ভারত ওসমান হাদিকে হত্যা করালো, সেই খুনিদেরকে তার দেশে কেন গ্রেপ্তার করলো, কেন তাদেরকে 14 দিনের রিমান্ড নিল? তার অর্থ হচ্ছে এই প্রচারণাটাও নিয়েও সন্দেহ করার, সংশয় প্রকাশ করার আপনার যৌক্তিকতা আছে। আমাদের এখানে এই হত্যাকাণ্ড নিয়ে এই ধরনের অসংখ্য প্রোপাগান্ডা চালিয়ে একদিকে ইউটিউব ব্যবসা বাড়ানো হয়েছে, আবার অন্যদিকে সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা হয়েছে। আমি যতটুকু ধারণা করছি, ভারত এবং ভারতের এখন যারা ক্ষমতায় আছেন তারা এখানকার পাবলিক সেন্টিমেন্টটাকে তারা মোটামুটি তাদের বিবেচনার মধ্যে নিচ্ছেন, এবং আপনি খেয়াল করবেন যে তারা কতগুলো জায়গায় তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনছেন। এক, বাংলাদেশের সাথে বাংলাদেশ কিন্তু এই উপসাগরীয় যুদ্ধে শুরু হওয়ার পর, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের জ্বালানির যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, গতকালকে দেখলাম, এটি আমরা কয়েকদিন ধরে বলছি যে ভারতের যেহেতু তেল আমদানি করার একটা অবারিত সুযোগ আছে, সেই কারণে আমরা তাদের কাছ থেকে এই বিপদের সময় কোনো সহযোগিতা পাই কিনা।
গতকালকে এই আলোচনাটা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে। আমাদের সাথে তাদের যে ভিসা সংক্রান্ত জটিলতাটা ছিল সেটি কিন্তু বরফ গলা শুরু হয়েছে, তারা কতগুলো পরিবর্তন চায়। আমার ধারণা এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, ভারত তাদেরকে হয়তো আমাদের দেশে আইন অনুযায়ী আইন মেনে আমাদের এখানে তারা ফেরত দিবে। বিএনপি নতুন সরকার, আমরা চাই এই হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের শক্তিগুলো নানাভাবে এখানে প্রোপাগান্ডা ছড়িয়ে আরেকটি প্রশ্ন আসে শরীফ ভাই, আমি যোগ করি তাহলে অন্যদের ক্ষেত্রে যেটি প্রত্যর্পণের কথা বলা হচ্ছে, যে আজকেও বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ, গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তিনি বিভিন্ন রকম, সেই তাদেরকে প্রত্যর্পণের বিষয়টি কি হবে তাহলে? আচ্ছা, এই জায়গাটায় আমি শুরুতেই আপনাকে বলেছি যে শেখ হাসিনাকে তারা পছন্দ করে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখা, আওয়ামী লীগের যারা ওখানে আছে তাদেরকে নিরাপদে রাখা, এর সাথে ভারতের একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। দীর্ঘদিন তাদের দ্বারা পরস্পর যে সুবিধাগুলো পেয়েছে, কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে। সেই কারণে সে জনমতকে উপেক্ষা করে এই কাজটা করছে। কিন্তু ওসমান হাদির হত্যাকারীদের সাথে তার যদি কোনো সংযোগ থাকতো তাহলে সে এতগুলো মানুষকে, আপনি আওয়ামী লীগের এত নেতাদেরকে সে আশ্রয় দিতে পারে, ওসমান হাদির এই খুনিদেরকে সে আশ্রয় দিয়ে রাখতে পারতো না? সেই সুযোগটা তার ছিল। তার অর্থ হচ্ছে যে প্রচারটা করা হয়েছে, সেই প্রচারটা সম্ভবত। সাকিব ভাই, যে কূটনৈতিক চ্যানেল দিয়ে ফেরানোর কথা বলা হচ্ছে হাদির হত্যাকারীদের, সেটি কিভাবে সম্ভব হবে? কি মনে হয় আপনার কাছে, তারা কি ফেরত দিবে? সেটা প্রথম কথা হচ্ছে, আমাদের তো বহির্গমন চুক্তি আছে। সেই বহির্গমন চুক্তি অনুযায়ী যে এটার শর্তগুলো আছে, সেই শর্ত অনুযায়ী যেটা হবে যে আমাদের যে আপনার জাজমেন্ট, বিচারিক যে রায় আছে ওই আপনার হত্যাকারীদের বিরুদ্ধে, তদন্ত যেটা আছে, বিচারিক রায় যেটা আছে, সেগুলো নিয়ে ওদের ওখানে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার পরে তাদের নিশ্চয়ই এটা একটা বিচারিক ডিসিশন হতে হয়। ওদের একটা আদালত একটা ডিসিশন দিবে যে হ্যাঁ, তাকে দেশে, মানে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো যায়। এবং তখন বাংলাদেশে ফেরত পাঠানোটা তেমন কোনোই কঠিন কাজ না, যদি ভারতীয় সরকার এই ব্যাপারে আন্তরিক হন। কি মনে হয় আপনার কাছে, তারা কি আন্তরিক হবে? না, এইটা যে শরীফ ভাই যেভাবে বললেন, আমি একটু শরীফ ভাইয়ের কথা থেকেই টানি যে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনাকে তারা দিবে না। আমি ধরেন আমরা এইভাবে একটু বলি যে শেখ হাসিনাকে তারা দিবে না, এটা ধরে নেন। তো শেখ হাসিনাকে তারা দিবে না, এমনকি আপনি যদি শেখ হাসিনাকে এটাও করেন, আমি যেটা মনে করি যে ধরেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হলো, তার ফাঁসি মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড থাকলে তো পাঠানোই যাবে না, ধরেন তারপরেও তারা পাঠাবে বলে আমি মনে করি না। কিন্তু শেখ হাসিনাকে না পাঠানোর কারণে, আওয়ামী লীগ নেতাদেরকে না পাঠানোর কারণে, বাংলাদেশে প্রত্যর্পণ না করার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সংকুচিত হয়ে রয়েছে, হ্যাঁ, অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় তারা বলতে চায়, আমি যেটুকু মনে করি, যে তারা আপনাকে সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ তারা তাকে দুইজনকে গ্রেফতার করলো, এই হত্যাকারীদেরকে তারা আগে থেকেই জানতো তারা কোথায় আছে, তারা গ্রেফতার করলো। আগে কিন্তু তারা এটাকে অস্বীকার করেছিল, সুতরাং তাদের কিন্তু কথাবার্তাও কিন্তু সত্য না থাকে না। এখন তারা স্বীকার করেছে, তারা গ্রেফতার করেছে, গ্রেফতার করে তারা দেখাচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে এইটা ফেরত দিতে পারি যদি তোমরা আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করো। আপনি জানেন ইতিমধ্যেই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু অনেকগুলোই চেষ্টা চলছে এবং আমরা অনেকগুলো ইতিবাচক দিক চলছে। সুতরাং সেটারই আমি মনে করি, সেটারই পরম্পরায় এই আরেকটা আপনার পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফয়সাল এবং আলমগীর এই দুজনের প্রত্যর্পণের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যর্পণ সমস্যাটার সমাধান হয়নি। ভারতের সাথে আমার ব্যক্তিগতভাবে আমি আমার কূটনৈতিক জীবনে যেটা দেখতাম, যে ভারত কিন্তু কখনোই কোনো কাজ স্পষ্টভাবে সমূলে কিন্তু মানে রিজলভ করে না, মানে এটা লাগিয়ে রাখে, আর অন্তত বাংলাদেশের ব্যাপারে এবং অন্যান্য নেইবারদের ব্যাপারে। সেটার হচ্ছে যে আমাদের এখানকার যতজন আপনি আমাদের এখানকার অনেক ক্রিমিনাল তারা কিন্তু থাকে হচ্ছে কি আপনার ওই পারে, ওখান থেকে তারা এখানে অনেক সময় আপনার এক্সটর্শন, চাঁদাবাজির করছে। সুতরাং আওয়ামী লীগের নেতাদেরকে পাঠানো, ক্রিমিনালদেরকে ফেরত পাঠানো, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, এই সব কিছু মিলিয়ে এটা একটা মানে একসাথে দেখা উচিত ছিল, কিন্তু ভারত সেটা দেখবে বলে আমি মনে করি না। সুতরাং খালি ফয়সাল এবং আলমগীরকে পাঠিয়ে আপনাকে একটা ছোট করা হবে, একটা সুইটনার দেওয়া হবে, কিন্তু আমি মনে করি যে এই সমস্যার পুরোপুরি সমাধান ভারত দিবে না।
এখন এটা বিএনপির মেনে নিবে কি নিবে না সেটা বিএনপির ব্যাপার। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে অনেক বেশি কঠোর হওয়া উচিত এবং আরেকটু কঠোরতার সাথে তার স্বার্থ রক্ষা করা উচিত। জি, এবার ভারতের পাশ থেকে একটু ঘুরে আসা যাক, নেপালের দিকে একটু দৃষ্টি দিতে চাই। যেটি আসলে বাংলাদেশের জেনজিরা পারেনি, যেটি তাদের পক্ষে সম্ভব হয়নি, নেপালে সেটি কিভাবে সম্ভব হলো? তারাই সরকার গঠন করতে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে নেপালে যিনি আপনার অন্তর্বর্তীকালীন বলেন বা যে সরকার প্রধান ছিলেন, তিনি কিন্তু ছিলেন তাদের প্রধান বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতি। প্রাক্তন প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতি কিন্তু একটা দেশের রাষ্ট্র বুঝে, একটা রাষ্ট্রকে বুঝে। আমরা যাকে দিয়েছিলাম, হ্যাঁ, যেটা শরীফ ভাই আরো ভালো নামে বলবেন, তা আমি উনার প্রফেসর সাহেব তো রাষ্ট্র বুঝেন না, প্রফেসর সাহেব তো সার্বভৌমত্ব বুঝেন না, প্রফেসর সাহেব তো মতাদর্শ বুঝেন না। আমি একদম এই ব্যাপারে একদম ক্লিয়ারলি কথাটা বলতে চাই। এটা কোনো খারাপভাবে বলছি না, আমি ওনাকে করছি না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যেহেতু উনি বুঝেন না, সভরেন্টি বুঝেন না, সেই জন্য উনি দেখেন ওনার সময় আমেরিকার সাথে যখন আপনার নেগোশিয়েট করা হয়েছে, তখন বাংলাদেশ কতটুকু সার্বভৌমত্ব খর্ব হচ্ছে এই ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা শুনি নাই। আমি এই জন্য বুঝাতে চাচ্ছিলাম যে একটা দেশের একটা রাজনৈতিক শক্তিকে জাগরণ করতে হলে কি লাগে সেটা আমাদের প্রফেসর সাহেব বুঝতেন না। উনি ছিলেন খুবই ট্রানজ্যাকশনাল, উইচ ইজ ওকে, আই মিন দ্যাটস হাউ হি ইজ। এবং আমাদের মানে যে সুশীল গ্রুপ ওনাকে সাপোর্ট দিয়েছে বা দূতাবাসগুলো সাপোর্ট দিয়ে উনাকে দিয়েছে, উনি তখন কি করলেন, এই যে ছাত্র নেতাদের, যাদের আসলে উচিত ছিল এই দেশের যে বিপ্লব বা অভ্যুত্থান, যে অভ্যুত্থানের পিছনে যে বিপ্লবাত্মক চিন্তাটা ছিল, যেই চিন্তার কারণে মানুষ প্রাণ দিয়েছে, মানুষ আহত হয়েছে, হাসি মুখে আহত হয়েছে, এই জিনিসটাকে কিন্তু তারা বাড়িয়ে ওঠার চেষ্টা করেনি। আপনারই রাস্তার আরেকটু সামনে তারা কি করেছে, তারা একটা ভালো অফিস নিয়েছে। তারা কি করেছে, তাদের যেখানে তাদের মেইন কনস্টিটুয়েন্সি, তাদের মেইন সাপোর্টার হওয়া উচিত ছিল ছাত্র এবং আহতরা এবং যারা যুদ্ধ করেছে, যেই জনসাধারণের যেই অংশ যুদ্ধ করেছে, তাদেরকে নিয়ে একত্রিত করা উচিত ছিল। রাজপথে যারা লড়াই করেছে, যাদের নেতা হিসেবে তারা এসেছে, কিন্তু তারা সেটা না করলে তারা কি করলো, তারা যে আমি যেটা দেখলাম যে তারা একটা বড় জায়গায় অফিস নিল, তারা 5 তারকা হোটেলে আপনার ইফতার খাওয়ার আরম্ভ করলো। তাদের সবচেয়ে বড় ইফতার খাওয়ানো উচিত ছিল তাদের আহতদের, কারণ তারা হচ্ছে তাদের ভাই, তাদের ভাইয়ের ওই ভাইয়ের রক্তের উপর দিয়ে তারা এসছে এখানে। কিন্তু আমি দেখলাম যে এটা কিছুই তারা বুঝলো না। তারা অনেকটা, আমি আপনাকে যেটা বলছিলাম যে দেখেন এনজিওগুলো কীভাবে কাজ করে, এনজিওর যারা কর্ণধার থাকেন তাদের কিন্তু দেখবেন যে মেইন কাজটা হচ্ছে আন্তর্জাতিক গ্রুপের সাথে, আন্তর্জাতিক যারা সাহায্য সংস্থা দেয়, যারা সাহায্য দেয় তাদের সাথে তারা খুব দরম মরম করে, এই ইন্টারকন্টিনেন্টালে ঘুরে। আর কি করে, তারা কিছু লোক হায়ার করে যে যারা কি করে গরিব মানুষদের সাথে কাজ করে, গরিব মানুষদের সাথে কাজ করে একটা রিপোর্ট বানায়, সেই রিপোর্টটা দিয়ে আপনার ওই এইডের এই মানে সাহায্য সংস্থাকে দেয়, দিলে ওনারা ওনাদেরকে কিছু টাকা পয়সা দেন। এটি তো বেসিক্যালি ব্যবসা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি করলেন উনি, ইউনূস সাহেব যেটা ওনাদেরকে ছাত্রদেরকে শেখাইলেন, যে ছাত্ররা কি করলো, বড় বড় পাওয়ারফুল লোকদের সাথে যে বসে গেল এবং গরিবকে ভুলে গেল, এবং গরিবেরকে কিছুদিন মাঝে মাঝে একটু কিছু দেওয়া, ওই যে কি ওই আপনার ফাউন্ডেশন থেকে 2-1 টাকা পয়সা বাস দিয়ে, ওই এনজিও অবস্থা দিয়ে, এনজিও স্টাইলে পলিটিক্যাল পার্টি করা যায় না, সেটাই আমার মনে হয় এনসিপি দেখিয়েছে। এখানেই আমি রাজনীতিও এনজিও স্টাইলে। আপনার কাছে নতুন একটি বিষয় শুনলাম। আমি এ পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। নেপালের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে তারা ক্ষমতায় তার প্রান্তে, আমাদের এখানে এটি আসলে কেন সম্ভব হয়নি? একই প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। তরুণদের উপরে ভর করে আমাদের এই সাউথ এশিয়ায় 3টা দেশে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। প্রথমে শ্রীলঙ্কায়, তারপরে বাংলাদেশে, তারপরে নেপালে। আপনি শ্রীলঙ্কার অবস্থাটা যদি দেখেন, এবং সেখানেও কিন্তু এই ধরনের গোষ্ঠী শাসন ছিল, তাদের অর্থনীতি, তাদের রাজনীতিতে বিভাজন ছিল, কিন্তু সেখানে কতগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ যারা করেছিলেন তাদের মধ্যে কেউ এগিয়ে এসেছেন এবং তার ফলাফলটা তারা পেয়েছেন। শ্রীলঙ্কায় যারা ক্ষমতায় আছে, জেভিসি নামে একটা রাজনৈতিক দল, তারা আদর্শিকভাবে বামপন্থী, এবং তাদের বিরুদ্ধে একসময় তাদের দেশে 2টি গণ অভ্যুত্থানের চেষ্টা এবং তার ভেতর থেকে প্রায় 40,000 তাদের দলের কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এবং তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে তো ছিলই, নানা রকমের নির্যাতনের মুখেও ছিল, কিন্তু গণ অভ্যুত্থানে তারা খুব সিনসিয়ারলি অংশগ্রহণ করেছে। এবং এই অংশগ্রহণ করার পরে
মানুষের কাছে সে যে আস্থাটা অর্জন করেছে এবং এই আস্থাটা দিয়ে তার আগের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল 6 জন, সেখান থেকে প্রায় 200-র কাছাকাছি পরবর্তী নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, আসন পেয়েছে। তার আগের নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে তাদের কাস্টিং যে ভোটের 2-2.5% ভোট তারা পেয়েছিলেন, কিন্তু পরের নির্বাচনে তারা আবার বিজয়ী হয়েছেন। আমাদের এখানে কেন হলো? আমাদের এখানে যাদেরকে আমরা সামনে রেখে রাস্তায় নেমেছিলাম তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অভ্যুত্থানটা কিসের বিরুদ্ধে হয়েছিল? বৈষম্য। আমাদের সমাজের মধ্যে বৈষম্যের যে পকেটগুলো, আপনি এই ছাত্রনেতাদের কোথাও কিন্তু শুনেছেন যে তারা শিক্ষার বৈষম্য, চিকিৎসার বৈষম্য, আঞ্চলিক বৈষম্য এগুলো নিয়ে কখনো কথা বলতে? না। তারা সবসময় গলার শির উঁচু করে একে ধরবো, তাকে মারবো, তাকে খেয়ে ফেলবো, এর বাইরে আপনি কোনো কথা কি তাদের কাছ থেকে শুনেছেন? যে গণ অভ্যুত্থানে গরিব মানুষের পার্টিসিপেশন ছিল সব থেকে বেশি, তারা স্বজন হারিয়েছে। আমাদের কোনো এলিটের সন্তান হারাননি কেউ, ভাই আত্মীয় স্বজন হারাননি, হারাক সেটি আমরা চাই না, কিন্তু হারিয়েছে গরিব মানুষ। সেই গরিব মানুষকে আপনি প্রত্যাখ্যান করেছেন, সেই গরিব মানুষের স্বার্থের কথা আপনি বিবেচনা আনেন নাই, সেই গরিব মানুষ আপনার প্ল্যানের মধ্যে ছিল না, বরং আপনি এখানে বিভাজনটা বাড়িয়েছেন। আপনি টার্গেট করেছেন শেখ মুজিবের বাড়ি ভাঙতে হবে, আপনি টার্গেট করেছেন শহীদ মিনার ভাঙতে হবে, 21শে ফেব্রুয়ারি পালন করা যাবে না, রমনার বটমূল্যে হামলা করতে হবে, ছায়ানট ভাঙতে হবে, প্রথম আলোতে জ্বালিয়ে দিতে হবে, অর্থাৎ যত ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড, এর ভেতর থেকে আপনার প্রতি যে সহানুভূতিশীল মানুষ তারা এখান থেকে সরে গেছে এবং আপনি ক্রমশই একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছেন। ঢাকা শহরের বহু মহল্লায় গণঅভ্যুত্থানের সময় যে মানুষ নেমে এসেছিল, এই ছাত্রনেতারা জাগতো, এই সমন্বয়করা জাগতো, জানালার থেকে দেখে তারপরে দরজা আটকে দেয়, কারণ এরা কোনো বাড়িতে ঢুকে মব সৃষ্টি করে চাঁদাবাজি করতে পারে, এরকমের বহু ঘটনা আছে। কিন্তু নেপালের পরিবর্তনের পরে আপনি কোনো ছাত্রনেতাকে কি এই ধরনের মব তৈরি করতে দেখেছেন? না। তাদের সেখানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা বলেছে যে আমাদের দেশের অবস্থা বাংলাদেশের মতো হতে দেব না, এবং তারা বাংলাদেশের মতো হতে দেয়নি। এই মব স্টারদেরকে তারা কোনো স্পেস দেয়নি, তারা অন্যায় করেছে। সেখানে যত গণ অভ্যুত্থানের সময় সহিংস ঘটনা যতগুলো ঘটেছে, তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে আমরা কাউকে ছাড় দিব না, আমরা আইনের দৃষ্টিতে যে অপরাধ করেছে তার বিচার করবো। আর আমাদের এখানে ইনডেমনিটি দিতে হচ্ছে, কারণ এই যে চাঁদাবাজি, এই যে গুন্ডামি, এই যে মাস্তানি, এই যে মানুষের করা, শক্তি দেখানো, এগুলোর থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়েছে। আমি তো মনে করি যে আমাদের শুধুমাত্র গণ অভ্যুত্থানে এই তরুণদের বিপথে তারা যায়নি, এইগুলোর পেছনে আমি প্রধানত দায়ী করি আমাদের সাবেক প্রধান উপদেষ্টাকে। তার হাতে যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা তিনি কাজে লাগাননি। ভাই যথার্থ বলেছেন, তরুণরা তুমি এসে ঢাকা শহরের সব থেকে বিলাসবহুল জায়গায় ইফতারের কথা বলেছেন। আমি জাস্ট তথ্যটা দিয়ে দেই, গত বছর ইফতার হয়েছিল বিশিষ্ট ব্যক্তি কূটনীতিকদের সম্মানে 5 স্টার হোটেলে, আর জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের সদস্যদেরকে কোথায় ইফতার করেছিল জানেন? সোহরাওয়ার্দী উদ্যানে। অর্থাৎ আপনি শুরুতেই বিভাজন করেছেন। তাদের যে সম্ভাবনাটা ছিল, তাদেরকে মানুষ যেভাবে গ্রহণ করেছিল, তারা নিজেরাই সেটিকে নষ্ট করে ফেলেছে। কিন্তু নেপালের শিক্ষার্থীরা সচিবালয়ের 14 তলার মধ্যে উঠে বলে নাই যে পরীক্ষা বাতিল করতে হবে, তারা গিয়ে তাদের যে স্থাপনাগুলো ভাঙেনি, তারা তাদের অমুক দলকে নিষিদ্ধ করতে হবে সেটি বলেনি, তারা গিয়ে তাদের হেরিটেজগুলোকে আঘাত করেনি, তারা তাদের ঘরে বাইরে যেখানে সেখানে ফ্যাসিস্টের অনুসারী দোসর তাদেরকে খুঁজে বের করেনি, অন্যের সভা সমাবেশে হামলা করেনি। এবং এর ফলাফল নেপাল চমৎকারভাবে গণ অভ্যুত্থানের ভেতর থেকে মানুষের যে পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তারা একটা নির্দিষ্ট জায়গায় আনতে পেরেছে, যেটা আমরা পারিনি। কেন? আমাদের যে লিডারশিপ আমরা যাদেরকে সামনে দিয়েছিলাম, এরা সব অসৎ, রাজনৈতিকভাবে অসৎ, অর্থনৈতিকভাবে অসৎ, এবং সেগুলো তারা দেখিয়েছে। দাদার সম্পত্তি, তাদের যে বিলাসবহুল জীবন, কি বলেছে? দাদার সম্পত্তি। তারপরে দেখা গেছে এগুলো ভুয়া। তারা কোথার থেকে টাকা আনে কেউ জানে না, কোথার থেকে এসে মানে বিলাসবহুল হোটেলে থাকে কেউ জানে না। টিউশনি করে চলতো, ক্যান্টিনের বাকি থাকতো, পয়সা দিতে পারতো না। তারা 1 বছরের মধ্যে এই যে পরিবর্তনটা, মানুষ এদেরকে দেখে
এদেরকে তো এখন স্বাভাবিকভাবে নেয় না। তারা এখন টিকে আছে, তাদের রাজনীতি বেঁচে আছে অন্যের দয়ার উপরে। জামাতের সাথে তারা যদি ইউনিটি না করতো তাহলে এই যে 6টা আসন, এই 6টা আসনও তারা পেত না। জি, আপনার কাছে আবার আসবো, আমি পর্যায়ে আবার সাকিবের কাছে আসতে চাই। আমরা আজকে আরেকটি দেশের ঘটনা দেখলাম যে জঙ্গল সলিমপুরে একটি অভিযান চলছে, সেখানে বেশ কয়েক মাস আগেও একটি ঘটনা ঘটেছিল। একটি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেখানে আমরা খবর দেখলাম যে শীর্ষ সন্ত্রাসী যারা আছেন তারা পালিয়ে গেছেন, আগে থেকেই তারা খবর পেয়েছেন, এই হয়তো পালিয়ে গেছেন, বোরকা পরে চলে গেছেন। মানে এইটা কেন? মানে প্রায়ই দেখি যে বিভিন্ন অভিযানের আগে শীর্ষ সন্ত্রাসীরা পালিয়ে যায়, হুট করে তাদেরকে ধরা যায় না। প্রথমত পালিয়ে কেউ যেতেই পারে, যদি ধরেন সব পুলিশ যদি সৎ হয়, সবাই যদি আন্তরিক হয়, তাহলেও হতে পারে। যখন বিদেশে বা ধরেন এমন কিছু কিছু পুলিশ ফোর্স আছে বিদেশে যে যারা খুবই সৎ, সেখানেও এরকম হতে পারে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে যেটা দেখা যায় বা ইন্ডিয়ার ব্যাপারে যেটা দেখা যায় বা আমাদের মতো দেশগুলোতে যেটা দেখা যায়, যে প্রথমত আপনি জানেন যে আমাদের পুলিশের সততা নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং পুলিশ যে সৎ নয় এই ব্যাপারে অনেকগুলোই আপনার জরিপ হয়েছে, মানবাধিকার সংস্থার রিপোর্ট হয়েছে, নানান ধরনের। সুতরাং সেটা আমাদের প্রমাণ করতে হবে না। যদি আমাদের এটা প্রমাণ করতে না হয় তাহলে আমরা আরেকটা জিনিস জানি, আপনি যেরকম জানেন যে এখানে আপনার গ্রেফতার বাণিজ্য হয়, অর্থাৎ গ্রেফতার করতে পারলেও বাণিজ্য হয়, গ্রেফতার না করলে আমি যদি পালিয়ে দিতে চাই সেটারও বাণিজ্য হয়। সুতরাং এখানে যে এটা কি বাণিজ্যর মাধ্যমে এই শীর্ষ সন্ত্রাসী পালিয়ে গেল, নাকি সেই শীর্ষ সন্ত্রাসী কারো গাফিলতির জন্য পালিয়ে গেল, সেটা বলা মুশকিল। কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশে একটা ঐক্যমত আছে যে পুলিশ যদি চায় সে করতে পারে, অর্থাৎ পুলিশের সক্ষমতার উপরে, পুলিশের দক্ষতার উপরে মানুষ কিন্তু এখনও মানে মনে করে যে তারা একটা দক্ষ বাহিনী, তারা অনেক কিছু জানে, তারা চাইলেই করতে পারে। সুতরাং আপনি যদি সেদিক থেকে দেখেন, শীর্ষ সন্ত্রাসী কেন পালিয়ে যাবে? শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে তার মানে তার রেট অনেক বেশি। শীর্ষ সন্ত্রাসীকে পালাতে দিতে হলে অনেক বেশি টাকা লাগবে, কম ছোট সন্ত্রাসীর জন্য তো টাকা কম। হিউজ ডিপ্লয়মেন্ট ছিল, 4,000 সৈন্য, 4,000 সৈন্যকে চোখের ফাঁকি দিয়ে চলে গেল। সুতরাং আমি যেটা বলবো, প্রথম কথা হচ্ছে যে আমাদের হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা আমাদের যে বাস্তবতা, আমাদের যে পারসেপশন অফ রিয়ালিটি, আমরা যেভাবে অনুধাবন করি, আমার মনে হয় আমার সহ আলোচক শরীফ ভাই আমার সাথে দ্বিমত করবেন না, যে আমাদের মনে হয় যে ওই যে আবার গ্রেফতার বাণিজ্য নিয়ে যেটা বললাম, এমনকি আমাদের এই যে জুলাই বিপ্লবের পরে বা জুলাই অভ্যুত্থানের পরে একটা মার্ডারের জন্য 200-300 লোককে আসামি করা হইতো, এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আমি বলতে চাচ্ছি যে এখানে আমার মনে হয় যে একটা গাফিলতি হয়েছে, বা এখানে একটা অসৎ, এখানে একটা টাকার লেনদেন হয়ে গেছে বলেই পেরেছে। আমরা বক্তব্য শুনছিলাম সাকিবের। শরীফ ভাই, আরেকটি বিষয়, যেহেতু আসামি ছেড়ে দেওয়ার কথা আসছে, মামলা বাণিজ্যের কথা আসছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কালকে দেখলাম ফরিদপুরে একটি ঘটনা, আপনি নিশ্চয়ই দেখেছেন, একটি ছবি ঘুরছে সব জায়গায়, ফুলের মালা গলায় দিয়ে ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা স্বাগত জানিয়েছেন। দুজনের গলায় মালা দেখেছি আমরা। আমি এটি বলার আগে একটু যুক্ত করি আর কি। ছোটবেলায় স্কুলের মাঠে আমি হয়তো কিছু একটা দুষ্টামি করেছিলাম, তো আমাদের শিক্ষক ছিলেন রব স্যার, তিনি আমাদের এক বন্ধু আঙ্গুরকে পাঠিয়েছেন আমাকে ধরার জন্য। তো আমরা মাঠের আর এক প্রান্তে, আর আঙ্গুর আর স্যার এক প্রান্তে। তো আঙ্গুর আমার কাছাকাছি গিয়ে বলছে যে রব স্যার তোকে ধরতে পাঠাইছে, তুই দৌড় দে। তো আমিও দৌড়াচ্ছি, আঙ্গুরও দৌড়াচ্ছে আর কি। তো আমার ধারণা এই জায়গাগুলোতে এই ধরনের ঘটনাগুলোই ঘটে, তা না হলে 4,000 আইন শৃঙ্খলা বাহিনী তারা ঢোকার আগে তারা কালভার্ট ভেঙে ফেলেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, তারপর থেকে বেরিয়ে চলে গেল। কিভাবে সম্ভব? পুলিশের মধ্যে এখনো এই ধরনের প্রবণতা আছে, তারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। কয়েকদিন আগে সাভারে 16 লক্ষ টাকা একটা জিরা ট্রাক আটকে একজন পুলিশ কর্মকর্তা 16 লাখ টাকা নিয়েছে, এবং এটার জন্য শুধুমাত্র তাকে মানে ক্লোজ করা হয়েছে তার দায়িত্ব থেকে পুলিশ লাইনে। তো এই ধরনের যে পুলিশ অপরাধ করবে, অপরাধ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এটি যদি অনুসন্ধান করা যায়, এর ভেতর থেকে অনেকেই তথ্য জানা যাবে যে এরাই, এই সন্ত্রাসীরা পুলিশকে ম্যানেজ করে এই কাজগুলো করে। সেটি বন্ধ হোক আমরা চাই। ফরিদপুরের যেটা বলেছেন, রাজনীতিতে সুবাতাস যদি ফিরে আসে, আমরা তো চাই। এটা কি শুধু পুলিশকেই ম্যানেজ করতে হয়, নাকি বিভিন্ন জায়গায় ম্যানেজ করতে হয়? বিভিন্ন জায়গায় দৃশ্যমান থাকে পুলিশ, বাকিদেরকে আমরা দেখি না, নেতাদেরকে আমরা দেখি না।
আপনি যে ফুটেজগুলো আমরা দেখেছি জঙ্গল সলিমপুরের, এর আগে সেখানে কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, র্যাবের কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরেও এই যে নিজেদের সহকর্মী হত্যাকাণ্ডের পরেও সেখানকার শীর্ষ সন্ত্রাসী বোরকা পরে পালিয়ে যায়, কেউ না কেউ তাকে সহযোগিতা করেছে। অর্থাৎ তারা নিজেরাও যদি আক্রান্ত হয় তারপরেও যে কখনো কখনো একটু শক্ত হওয়া দরকার, সেই অনুধাবন, সেই ভাবনাটা তাদের মধ্যে নেই। পয়সা দিয়ে সব কিছু ম্যানেজ করা যায়। ফরিদপুরে যেটা রাজনীতিতে ইতিবাচক সুবাতাস আসুক আমরা চাই। যিনি গ্রেপ্তার হয়েছিলেন, জেলে ছিলেন, আমার ধারণা যে নির্বাচনী ভোট টোট এই জায়গাগুলোতে তিনি হয়তো কোনো উপকার করেছেন কারো, তার প্রতিদান, তা না হলে তো এটি হওয়ার কথা না। তবে আমাদের এখানে প্রচুর মিথ্যা মামলা, মামলাবাজি এগুলো হয়েছে, এগুলো আর না হোক। যারা কেউ যদি নিরপরাধ কোনো মানুষ থাকে জেলের মধ্যে আটকে থাকে তারা মুক্তি পাক, এটা চাই। আর রাজনীতিতে সুবিধাবাদিতা না, যদি সুবাতাস আসে, সৌহার্দ্য আসে, অবশ্যই সেটিকে অ্যাপ্রিসিয়েট করব। জি, আমি শেষ করব। আপনি এই বিষয়ে আসলে রাজনীতিতে সুবিধাবাদীর বিষয়গুলোকে কিভাবে দেখছেন? একেবারে শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেভাবে, আমি কিন্তু পার্সোনাল, আমি ওনার ছবি দেখি নাই, তবে আমি একটা জিনিস বলতে চাই যে আমার একটা হচ্ছে যে আমাদের দেশের বড় বড় দলগুলা যে পলিটিক্যাল ইকোনমি সেটা হচ্ছে করাপশন বেসড। সো এই দিক থেকে বড় বড় দলগুলো যে একজন আরেকজনের মর্ম বুঝে সেটা খুবই স্বাভাবিক। তবে আমি যেটা মনে করি, আমার তো আওয়ামী লীগের কারো প্রতি কোনো পার্সোনাল কোনো নাই, তবে আমি মনে করি যে এই দলটা এইটা একটা মাফিয়া অর্গানাইজেশন, এবং আমি এটা প্রুভ করতে চাই। আমি এটা প্রুভ করতে পারবো, আমি এটা যুক্তি দিয়ে আমি প্রুভ করতে পারবো, আপনার এই শেষমেশ আর বলছি না। সুতরাং মাফিয়া অর্গানাইজেশনকে এটা, কিন্তু হ্যাঁ, এটার অনেক সাপোর্ট হয়তো এখানে আছে। আমি মনে করি যে আমাদের দেশে তাদের যে সাপোর্ট আছে সেই সাপোর্টটাকেও আস্তে আস্তে চেঞ্জ করা যাবে, পরিবর্তন করা যাবে। কারণ আমি মনে করি না আমাদের দেশের মানুষরা কোনো মাফিয়া অর্গানাইজেশনকে আসলে সাপোর্ট করবে। তবে বিএনপি তাদেরকে করছে। আমি এইটা মনে করি যে আমাদের মধ্যে তো একটা সুবিধাবাদিতা থাকেই পলিটিক্সের মধ্যে, ডেমোক্রেটিক পলিটিক্সের মধ্যে। আমি চাই না যে আমি চাইবো যে তারা সুবিধাবাদীটাকে কমাক, মতাদর্শ বাড়াক, আদর্শবাদিতা বাড়াক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার মানে এই না যে আমি সৌহার্দ্য চাচ্ছি না। আমি ভাইয়ের সাথে কিন্তু একমত এই জায়গায় যে আমাদের পারস্পরিক সৌহার্দ্য থাকতে হবে, কিন্তু একটা দল যদি মাফিয়ার মতো বিহেভ করে, আমি মনে করি সেই দলটাকে আমাদের গ্রহণ করা আমাদের জন্য ঠিক না। এবং যারা এটা গ্রহণ করার কথা বলেন, আমি তাদের সাথে কিন্তু তর্ক করতে রাজি আছি। আমার মনে হয় যে এটা করাটা ঠিক হবে না। এই বিষয়ে আপনার সঙ্গে নিশ্চয়ই আগামী কোনো দিন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।